সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত এই আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। লঘুচাপের প্রভাবে আশ্বিন মাসেও টানা বৃষ্টি, এতে করে খুলনা, বাগেরহাট, পাবনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। আর সড়ক, বাসাবাড়ি ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়ে মানুষ। উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জে প্লাবিত চরাঞ্চল। কখনো হালকা, কখনো মাঝারি। বাগেরহাটে দুদিন ধরেই টানা এমন বৃষ্টি, জলবদ্ধতা নিম্নাঞ্চলে। শহরের শালতলার মোড়, মিঠাপুকুর পার, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকায় জমে যায় বৃষ্টির পানি। প্লাবিত বিভিন্ন সড়ক, জলমগ্ন সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুরের বিভিন্ন এলাকাও। ব্যাহত যানবাহন চলাচল, স্থবিরতা নেমে আসে জনজীবনে। কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা। এখন বৃষ্টি জলবদ্ধতায় ভোগান্তি খুলনা মহানগরীতে। জলমগ্ন হয়ে পড়ে রয়েল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। একদম হাঁটু সমান পানি, তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসছি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পাবনা শহরেও একই চিত্র। আতাইকুলা সড়ক, রাধানগর, শালগাড়িয়া, পাথরতলা, লালপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সড়কে জমে পানি। ঈশ্বরদীতে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অল্প বৃষ্টি হলেই পানি চলে আসে এবং শোরুমে পানি চলে যাওয়ার মতো অবস্থা। মোটরসাইকেল নিয়ে যখন বের হচ্ছি, মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও পৌরবাসী কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে বেড়েছে পদ্মার পানি। এতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, ভোগলাউড়ি সহ কয়েকটি এলাকা। ভারতের বন্যা পানি আসার কারণে হঠাৎ করে বন্যা আমাদের দেখা দিয়েছে। গরু বাছুর লিয়ে খুব ঝামেলাতে পড়েছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাজধানীতে গতরাত থেকে টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। এই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে। সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি শুরু হয়, যা কয়েক ঘন্টা চলে। এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানিও জমে যায়, তাতে যানবাহনের গতি অনেকটাই কমে যায় এবং রাজধানীর প্রায় প্রত্যেকটি মোড়েই দীর্ঘ যানজট তৈরি হয়। নির্দিষ্ট সময়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারেনি, আর জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই ভোগান্তিতে পড়েছেন। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই জ্বরসহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। বুধবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ১৩৮ জন মারা গেছেন, আর আক্রান্ত ৮৫০ বেশি মানুষ। আশঙ্কা, এমন টানা বৃষ্টির সাথে ভ্যাপসা গরমে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। তাই দ্রুতই মশক নিধন কার্যক্রম বৃদ্ধির তাগিদ সাধারণ নাগরিকের। যদিও বিশেষজ্ঞদের মত, প্রয়োজন ব্যক্তিগত সতর্কতাও। মুষলধারে বৃষ্টির কারণে এই জলজট, নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বদ্ধ পানিতে বংশবিস্তার ঘটাচ্ছে এডিস মশা। তাই সারা দেশে দিন দিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর হাসপাতালগুলোতে এখন সারি সারি ডেঙ্গু রোগী। কারো তীব্র জ্বর, কারো শরীরে অন্যান্য লক্ষণ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয়। জ্বর ছিল, শরীরে র্যাশ উঠে গেছিল, তারপর ঠান্ডাও ছিল, জ্বর থেমে থেমে চলে আসতো। আবার প্রচুর জ্বর ছিল, বমি ছিল, আর গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা ছিল, হাত পা কামড়াইতো, চাবাইতো, অস্থিরতার একটা ভাব লাগতো। এই জায়গায় ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর থেকে স্যালাইন দিছে, তারপর থেকে আস্তে আস্তে এখন সুস্থ আছি একটু। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন ২৩ রোগী, মারা গিয়েছেন ১ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন ডেঙ্গু নিয়ে গড়ে ৩০ জন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। আগে দেখতাম প্রাইমারি সিমটমসগুলি, যে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই সিমটমসগুলি একটু চেঞ্জ হয়েছে। সাধারণত অক্টোবর পর্যন্ত আমরা পিক সিজন ধরে থাকি, আর বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে একটা জলাবদ্ধতার পরিবেশ তৈরি হচ্ছে এবং মশা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা। কাজে মশা বৃদ্ধি পেলে
অবশ্যই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। রোগীর চাপ সামলাতে এখনই হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করা গেলে বা সতর্কতা বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আশঙ্কা বিশেষজ্ঞদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। টেস্ট আর টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। জানিয়েছেন গত বিশ্বকাপেই খেলেছেন শেষ টি-20 ম্যাচ, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন আর দলের প্রয়োজনে ভবিষ্যতে টি-20 নিয়ে ভাবা যেতে পারে বলে মন্তব্য করেছেন এই অলরাউন্ডার। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে, তবে দেশে গিয়ে আবারও বিদেশ যাওয়ার নিশ্চয়তা না পেলে কানপুরেই হয়তো টেস্ট ম্যাচ খেলবেন সাকিব। দেশের সরকার পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনটা হঠাৎ করেই হয়ে গেল সাকিবময়। বাংলাদেশ সময় 1:45 ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসবেন সাকিব, সেই ঘোষণার পরেই আন্দাজ করা গিয়েছিল কিছু একটা হতে চলেছে। খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তবে এত বড় ঘোষণা আসবে সেটা কল্পনাও করেনি কেউ। বড়জন নিজের ইনজুরি নিয়ে হয়তো কিছু একটা বলবেন সেই ধারণা ছিল সবার, কিন্তু ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত, স্তব্ধ সংবাদ সম্মেলন কক্ষ। সাকিব সোজা জানালেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর কথা। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এমনকি নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্ট হতে পারে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। কিন্তু এখানেই বিষয়ের শেষ নয়। যে টি-20 ক্রিকেট বিশ্ব ক্রিকেটে সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ছোট ফরম্যাটটাতেও আর দেখা যাবে না বিশ্বসেরাই অলরাউন্ডারকে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, তবে গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। পাশাপাশি ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন সাকিব। এবার প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন অবসরের সিদ্ধান্ত? রাজনৈতিক মামলা, ছাত্র আন্দোলনের সময় হওয়া সমালোচনা, নাকি অফ ফর্মের চাপেই সরে দাঁড়াচ্ছেন তিনি? অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেছেন সাকিব। দেশে তার বিপক্ষে হওয়া হত্যা মামলা নিয়েও জানিয়েছেন অবস্থান। একটা কেস হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। অবসরের কঠিন সিদ্ধান্ত কত সহজে হাসি মুখে জানালেন সাকিব। তিনি এমনই আত্মবিশ্বাসী, নিজের ভাবনার প্রতি স্বচ্ছ। তিনি তো সাকিব আল হাসান। সাকিবের কিছু বিতর্ক আছে, সেটা সত্যি, তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার অবদান কতটুকু। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব পর্যায়ে পৌঁছে দেবার জন্য সাকিবের অবদান অনস্বীকার্য। তাই তো বলাই যায় সাকিব বাংলাদেশের কিংবদন্তি। বিদায় বেলায় এই কিংবদন্তির ছোট্ট চাওয়া, দেশে গিয়ে অবসর নেবার সুযোগ করে দেবার ব্যবস্থা করে দেয়া উচিত নয় কি? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ অপছন্দও করে, কিন্তু সাকিবকে ইগনোর করতে পারে কজন? ক্রিকেট মাঠে ড্রাইভিং সিটে থেকেই বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু সেই ড্রাইভার সাকিব প্যাসেঞ্জার সিটে কিনা, সেটা নিয়ে কত আলোচনা আর সমালোচনা। অবশেষে সব জল্পনা শেষে এলো বিদায়ের ঘোষণা। টাইগার ক্রিকেটার পোস্টার বয় বিদায় নিয়েছেন টি-20 থেকে। এবার অপেক্ষা শেষ টেস্ট খেলার। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না, সবারই ছাড়তে হয় কখনো না কখনো। দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানও এর ব্যতিক্রম নন। ছল ছল চোখেই সাকিবের মুখে উচ্চারিত হলো বিদায়।
ড্রাইভার হিসেবেই থাকতে চেয়েছিলেন, কিন্তু শেষ একটা বছরে ড্রাইভার তো ননই। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রফিটেবল প্যাসেঞ্জার বলতেও আপত্তি থাকা লোকের অভাব নাই। অবসরের ঘোষণা দিয়ে সাকিব তাদের খুশিই করলেন নাকি দুঃখী? কাশ্মীরের এক বাড়িতে সাকিবের ছবি ঝোলে। ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় ভালোবেসে এক ভক্ত তো ছেলের নামই সাকিব রেখেছেন। বিদেশি অনেকের কাছেই বাংলাদেশের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। ভিনদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে হর হামেশাই প্রশ্নও আসে, ও তুমি সাকিবের দেশের মানুষ? দেশের কেউ যখনই চূড়ায় ওঠে বা উঠতে চায়, বিশেষ করে ক্রিকেটে, দেখা যায় আগে থেকেই সাকিব সেখানে উঠে বসেছেন। মাগুরার মতো ছোট স্বল্পোন্নত একটা জায়গা থেকেও দুনিয়া জোড়া নাম করা যায় সাকিবই শিখিয়েছেন। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ ঘৃণাও করে, কিন্তু সাকিবকে কি ইগনোর করতে পারে কেউ? বাংলাদেশের আকাশে বৃষ্টির দেখা বৃহস্পতিবার ভোর থেকেই, কানপুরের আকাশেও তাই। কে জানে আকাশের ওই কান্না সাকিবের জন্যই, দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিদায়ের জন্যই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাহসের এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রতীক হয়ে থাকবে তানজিম সারওয়ার। তার পরিবারের সাথে দেখা করে গণমাধ্যমকে কথা বলেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত এবং তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এছাড়াও তার স্মৃতি ধরে রাখতে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বললেন, তার হত্যার পেছনে আরও কিছু আছে কিনা তা তদন্তের মাধ্যমেই জানা যাবে। এই হত্যাকাণ্ডের কঠোর বিচার হবে বলেও জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আমার ছেলের স্মৃতিটা যেন থাকে, প্রজন্ম পর প্রজন্ম যেন সেই স্মৃতিটা দেখে বুঝতে পারে যে না, দেশের জন্য জীবন দিয়েছিল, উৎসর্গ করেছিল। তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার, সামনের দিনগুলোতে আমরা এই তানজিম সারওয়ারকে স্মরণ করব এবং তিনি আমাদের দেশের জন্য, তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত হয়েছে তাদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে বলে সচিবালয় এক ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল টিমের সাথে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানিয়েছেন, চীনের দলটি দেশে ফিরে পরামর্শের পরে যে সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতেই চিকিৎসা করবে সরকার। আরও জানালেন, যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার সব ধরনের সহায়তাও দেবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত আর 25,000-এর বেশি আহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইনজুরি পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে, এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইনজুরি পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে আদালতে। সকালে মহানগর হাকিম আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন সহ 45 জনকে। এই মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নিতে বাড্ডা থানাকে নির্দেশ দেন আদালত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়া এলাকায় গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে শেখ হাসিনা সহ 61 জনের বিরুদ্ধে আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন আদালত। ভিকটিম হচ্ছে দুলাল সর্দার, তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় ওনার ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে ওই অঞ্চলের বাড্ডা অঞ্চলের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, আওয়ামী লীগের এমপি সহ সকলকে এই ঘটনার সাথে জড়িত ছিল এবং সকলকে তারা আসামি করে এই মামলাটি দায়ের করেন। এদিকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানায় শিশু মোতালেব হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক
ডিসি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপরে ধানমন্ডি থানার মামলায় তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 176 জনকে আসামি করা হয়েছে। 14 বছরের একটা তরুণ ছেলে, কিশোর ছেলে আন্দোলনে থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে তাকে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষে শুনানি করা হওয়ার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সোহেল আরিফ কমিটির উপরে হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়, বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন সহ 66 নেতাকর্মীকে আসামি করে হত্যা চেষ্টার মামলা। দুপুরে সিএমএম আদালতে এই মামলা দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আর মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম আখতারুজ্জামানের আদালত। মামলার এজাহারে বলা হয়েছে 2022 সালে ঢাবির নবগঠিত সোহেল আরিফ কমিটি তৎকালীন উপাচার্যের সাথে দেখা করতে গেলে এফ রহমান হলের সামনে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ এবং পরিকল্পনা করেই এই হামলা চালায় ছাত্রলীগের সাবেক নেতারা। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা। আমি নিজে বাদী এবং সাক্ষী হিসেবে বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে ধরে এই বাংলার মাটির জন্য বিচারের আওতায় আনা হয়। যারা প্রকৃত আসামি এবং যারা ফ্যাসিস্টের দোসর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। ছাত্র রাজনীতি থেকে এই অভিধানগুলি ইনশাআল্লাহ বিলুপ্ত করবে ছাত্রদল। সেই অভিপ্রায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছি। সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেই আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ ছাত্র রাজনীতি শুরু করছি। বিতর্কিত ব্যবসায়ী এসালমের 2 ছেলে আশরাফুল আলম এবং আসাদুল আলমের দুর্নীতির তদন্ত চেয়ে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই আবেদনে দুর্নীতিতে সহায়তা করায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য সৈয়দ আবু মোহাম্মদ দাউদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা চাওয়া হয়েছে। আবেদনকারী আইনজীবী মোহাম্মদ সুলতান মোহাম্মদ জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে এসালমের 2 পুত্রের 500 কোটি টাকা সাদা করতে সহযোগিতা করে এনবিআর কর্মকর্তা দাউদ। এতে সরকার রাজস্ব হারায় 75 কোটি টাকা। আর এই 3 জনের অনিয়ম তদন্ত করে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছেন আইনজীবী। জ্ঞাত আয় বহির্ভূত দুদক আইন 2004-এর 27 ধারা মামলা দায়েরের জন্য আবেদন করেছি। যদি তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে সেই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আবেদন করেছি এবং তাদের সর্বোচ্চ শাস্তি যে 10 বছর সর্বোচ্চ শাস্তি আছে এই ধারায় সেই 10 বছর শাস্তি আমি আবেদন করেছি। ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেড অ্যালার্ট জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতিপথ পরিবর্তনে বাধ্য হয় অনেক ফ্লাইট। বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের রাজধানীতে বুধবার বিকেল থেকে ভারী বৃষ্টি শুরু হয়। 5 ঘন্টায় গড়ে 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং প্রবল বর্ষণে ব্যাপক জলাবদ্ধতাও তৈরি হয়। রাস্তাঘাট তলিয়ে যায়, তীব্র যানজটে অচলাবস্থা তৈরি হয়, রেল স্টেশন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্ন হয়, চরম ভোগান্তিতে পড়ে বাসিন্দারা। আর নিচু এলাকাগুলোয় অনেক ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল দেশটির আবহাওয়া অধিদপ্তর এবং খোলা ম্যানহোলে পড়ে ঝর্ণায় তলিয়ে আর বজ্রপাতেও প্রাণহানি হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ব্যাংকের তারল্য সংকট কেটে যাবে এমন আশ্বাস দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে গভর্নরের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বৈঠকে খেলাপি ঋণ পরিস্থিতি, ক্যাশ ফ্লো, তারল্য সংকট নিয়ে আলোচনা হয়েছে। আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে এবং ব্যাংকিং আইন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তাও মিলবে। তিনি আশাবাদী ডিসেম্বরের মধ্যে অনেক সমস্যার সমাধান হবে। আর বৈঠকে খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব আরোপ করেন গভর্নর। ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ আদায়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যেই কারণে এই ব্যাংকগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে সেটার জন্য আমরা অতি তড়িঘড়িতে ব্যবস্থা নিয়ে ব্যাংকগুলার ব্যবস্থাপনা ঠিক করি। ব্যাংকগুলার যে এখন যে সমস্যা আছে টাকা পয়সা নিয়ে, এগুলির জন্য আমরা সমাধান করি মানে ব্যবস্থা নেই।
আর ইমিডিয়েটলি সমস্যা আমাদের যেটা আছে সেটার সমাধানে উনি সর্বতভাবে কেন্দ্রীয় ব্যাংকের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন এবং সহযোগিতা করবেন। দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। বলেছেন, এবছরও নিশ্চিন্তে পুজো উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে টুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন তিনি। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সারা দেশে প্রতি বছর 30,000-এর বেশি মণ্ডপে হয় দুর্গা উৎসব। এবারও নিরবিচ্ছিন্নভাবে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান। দুপুরে রাজধানীর তোপখানা রোডে টুরিস্ট পুলিশ সদর দপ্তরে এক সেমিনার শেষে তিনি বলেন, এবার সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জুলাই আগস্টে থানায় গাড়ি পোড়ানো সহ দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যায়ক্রমে এসব ক্ষতিপূরণে কাজ চলছে। আমাদের কার্যক্রম পুরোপুরি চালু আছে। পুলিশি কার্যক্রম মাঝখানে কিছুদিন আপনি জানেন যে সঙ্গত কারণে স্থবিরতা ছিল, কিন্তু এখন প্রতিটি জায়গায় পুলিশ ফোর্স পূর্ণদমে কাজ করছে। প্রতিটি জায়গায়, প্রত্যেকটি জেলা, প্রতিটি থানা, প্রতিটি প্রত্যন্ত এলাকায়। বাংলাদেশের পর্যটন শিল্পকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে সহায়তার আহ্বান জানান আইজিপি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কখন হবে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমেই তা নির্ধারিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ডামি নির্বাচন কমিশন দেশে আর কোনোদিনই আসবে না সেই আশাও করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন, সেখানেই এসব মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ তোলেন তিনি। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান তিনি। কয় মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতদের কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বলেন, মহামানবকে নিয়ে অপমান করার মধ্য দিয়েই মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। এ সময় ধর্মীয় উগ্রপন্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে বিভিন্ন ভবন প্রদক্ষিণ করা হয়। রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে লালবাগ থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে প্রেস ক্লাবে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সমন্বয়করা। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। নাটোরেও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা। গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে এখনো মামলাকে হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে মাফিয়ারা। প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এমন মন্তব্য করেন কর্মরত সাংবাদিকরা। সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে একটি বেসরকারি গ্রুপ অব কোম্পানি মামলা দায়ের করে। এরই প্রতিবাদে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তারা বলেছেন, সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট খবর প্রকাশ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকাই গণমাধ্যমের কাজ। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা স্তব্ধ করতে হয়রানিমূলক মামলা নতুন বাংলাদেশে অব্যাহত রয়েছে। অবিলম্বেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দেশে গুম হওয়া ব্যক্তির সংখ্যা 155 জনেরও বেশি বলে জানিয়েছেন
মায়ের ডাক সংগঠনের সদস্যরা। যদি সারা দেশ থেকে তথ্য পাওয়া যায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তারা। বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য দুপুরে গুম কমিশনে যান মায়ের ডাকের সদস্যরা। এ সময় বলেন, প্রতিটি ক্ষেত্রেই গুম হয়ে যাওয়া ব্যক্তির তথ্য, আবেদনকারীর তথ্য, গুমের প্রতিটা ঘটনার সঠিক তথ্য থাকা জরুরি। সন্ধানের জন্য এখন পর্যন্ত কমিশনে 34টি ফাইল জমা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও কিছু ফাইল জমা দেওয়া হবে কমিশনে, যাতে গুম হওয়া ব্যক্তিদের পরিবার সঠিক তথ্য পায়। আর গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য 10 অক্টোবর পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সময় নেওয়া হয়েছে। 2013 4 ডিসেম্বর আমার স্বামী বসুন্ধরা রায় ব্লক থেকে গুম হয়। আজ পর্যন্ত আমরা তার হদিস এখনো পাইনি। আমরা শুধু একটাই দাবি চাচ্ছি যে আমার স্বামী যেখানে আছে সেখান থেকে যেন তার খোঁজটা আমাদেরকে দেওয়া হয়। আমরা জানি যে ফেরত আসেনি এরকম মানুষের সংখ্যা 155-রও বেশি, বাট তারপরেও অনেক মানুষ কিন্তু 5ই আগস্টের পরে আসছেন আমাদের মধ্যে, এবং আমরা চাই তারা যেন প্রপারলি সাবমিশনটা করতে পারে এবং ইনভেস্টিগেশনটা প্রপার হয়, তাহলে আমরা তথ্যগুলো পাই যে আমাদের স্বজনরা কোথায় আছে। 4 দশকেরও বেশি সময় পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন। বুধবার সকালে প্রশান্ত মহাসাগরে ছোঁড়া হয় ICBM। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল 8:45টার দিকে এই পরীক্ষা চালিয়েছে বাহিনী। একটি নকল ওয়ারহেড ছিল তাতে। সমুদ্রের নির্ধারিত অংশে ক্ষেপণাস্ত্রটি পড়েছে। আর পরীক্ষাটি নিজেদের বার্ষিক পরিকল্পনার অংশ বলেও জানিয়েছে চীন। যথাযথ আন্তর্জাতিক আইন অনুসরণ করা হয়েছে বলেও তাদের দাবি। সাধারণত নিজেদের আকাশসীমার মধ্যে এ ধরনের পরীক্ষা চালিয়ে থাকে বেইজিং। 1980 সালের পর আন্তর্জাতিক জলসীমায় এটাই তাদের প্রথম ICBM এর পরীক্ষা। জাপানের দাবি, আগে থেকে চীন সতর্ক করেনি। উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। ভারতে পৌঁছেছে বাংলাদেশের পাঠানো 30 টন ইলিশ। বৃহস্পতিবার বনগাঁ পেট্রোপল সীমান্তের 0 পয়েন্টে ইলিশের প্রথম ধাপের চালান পৌঁছেছে। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, শুক্রবার সকালে সেগুলো পৌঁছে যাবে বিভিন্ন রাজ্যের পাইকারি বাজারে। খুচরা বাজারে পাওয়া যাবে শনি রোববার থেকে। আর জানা গেছে, ভারতে যাওয়া প্রতিটি ইলিশের ওজন গড়ে 1 কেজি। ভারতীয় মুদ্রায় 2000 রুপি থেকে দাম শুরু হবে। দুর্গাপূজাকে সামনে রেখে আগামী 1 মাস অব্যাহত থাকবে রফতানি, এবং দেশটিতে বরাবরই বেশ চাহিদা বাংলাদেশে ইলিশের। এবার ভারতে পদ্মার ইলিশ যাবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে ইলিশ পেয়ে ভারতবাসী বেশ খুশি। আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসব, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব। রাজধানীর মিরপুরে তুরাগ নদীর উপরে কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে কাউন্দিয়া ব্রিজ নির্মাণস্থলে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেছেন, 2015 সালে একনেকে অনুমোদনের পর সব জটিলতা কাটিয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। হঠাৎ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে ব্রিজের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েন ওই ইউনিয়নের 2 লাখের বেশি মানুষ। আর সেতুর অভাবে এই জনপদের মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা। এর ফলে জরুরি প্রয়োজনে বা মুমূর্ষু রোগী আনা নেয় ভোগান্তির শেষ নেই। সাথে আমরা থাকি আর একটা দ্বীপের মধ্যে পড়ে আছে, আমাদের একটা ব্রিজ নাই। আপনি একবার চিন্তা করতে পারেন আমরা কত অবহেলিতভাবে আছি। 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের এবং 20,000 ভোটার, এরা সবাই আপনাদের কাছে আবেদন যে ব্রিজটা হোক। এখানে একটা ব্রিজ না থাকার কারণে মানুষের যাতায়াতে অনেক কষ্ট হয়। এই জন্য অনেকে যাত্রাপথেই মৃত্যুবরণ করে। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে ডক্টর কুদরতে খোদা একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, কৃষি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর অনেক অভিজ্ঞ শিক্ষক এবং গ্রেড 1-এর অধ্যাপক রয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধান সহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগের দাবি তারা জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারতের মধ্য দিয়ে কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব গ্রহণ করলেন নতুন নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি। বৃহস্পতিবার জাতীয় কবির সমাধিসৌধে সূরা ফাতিহা পাঠ এবং দোয়ায় অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক দেওয়ান মাহবুবুর রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে সকালে ইনস্টিটিউটের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভা করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক। বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কবি নজরুলের চিন্তাধারা ছড়িয়ে দিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের
সংগ্রামে, আমাদের দুর্দিনে সবসময় নজরুলকে আমরা পেয়েছি এবং সেই চেতনাকে আমরা আমাদের জাতীয় যত সংগ্রাম হয়েছে 52, আমাদের 71, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে এবারের যেই গণ আন্দোলন, এই প্রতিটি ক্ষেত্রে আমরা নজরুলকে পেয়েছি। গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। সকালে সাদুল্লাপুরের রসুলপুর গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানান, নিহত বিধানচন্দ্র পেশায় অটোরিকশা চালক। নিজ বাড়িতেই বৈদ্যুতিক সংযোগে অটোরিকশা চার্জ দিতেন তিনি এবং 9টা নাগাদ চার্জ শেষে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন স্ত্রী কমলীয় এবং ঘটনাস্থলেই দুজনে প্রাণ হারান। বিধান কমলী দম্পতির 5 বছরের এক ছেলে সন্তান রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে পর্যটকদের জন্য নিবন্ধন করতে হবে, দিতে হবে ফি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে পক্ষে বা বিপক্ষে কিছুই বলেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন ও ফি নির্ধারণের কাজটি বাস্তবায়ন করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস পালন নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। বঙ্গোপসাগরের ভেতরে 8 কিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বছরে কয়েক লাখের মতো পর্যটক বেড়াতে যান সেখানে। বেশি হয়, যেটা তার ধারণ ক্ষমতার চেয়েও বাইরে। এই বিষয়গুলো পর্যালোচনা করে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করে। ফি দিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের না, গাইডলাইনে আছে, এটা দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের। কিন্তু এটা চূড়ান্ত হয় নাই, আমরা এই সম্পর্কে কোনো বক্তব্য রাখি নাই। বিগত সরকারের আমলে পরিবেশ ও বন মন্ত্রণালয় গাইডলাইন তৈরি করে বলেছে, নিবন্ধন করে দ্বীপটিতে ভ্রমণে যেতে হবে, গুনতে হবে টাকা, বলা আছে প্লাস্টিক নিষিদ্ধের কথাও। দেশের মোট জিডিপির 3.02% আসে এ শিল্প থেকে। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস পালনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সচিব জানান, এ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কোঅর্ডিনেশন প্রত্যেক দিনই কিন্তু আমরা মিটিং করছি, কথা বলছি এদের সাথে, ইভেন মেইনটেনেন্স অপারেশন নিয়েও আমরা কথা বলছি। তো সমস্ত কিছু করতে আমরা হয়তো 6 মাস। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, থার্ড টার্মিনাল কবে চালু হবে, শাহজালাল বিমানবন্দরের নাম কি বদল হচ্ছে। নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো সংবাদ নেই। পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব নৌ দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অংশ নেন মেরিন একাডেমি সিলেটের সমুদ্রগামী জাহাজের প্রশিক্ষণরত ক্যাডেটরা। এ সময় সমুদ্রগামী জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা এবং সমুদ্রকে দূষণমুক্ত রাখার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন, স্লোগানের মাধ্যমে সচেতনতা তৈরি করা হয়। সারা বিশ্বের ন্যায় আজ গোটা দেশে পালিত হয়েছে বিশ্ব গর্ভ নিরোধ দিবস 2024। 1974 সাল থেকে প্রতি বছরে এই দিবসটি পালন করে আসছে এসএমসি। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের সহযোগী হিসেবে 50 বছর ধরেই কাজ করে আসছে এসএমসি। জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি সম্ভাবনাময় এক ভবিষ্যৎ গড়তে নিজেদের কাজ অব্যাহত রাখার কথাও জানায় প্রতিষ্ঠানটি। আর কেন্দ্রীয় কার্যালয়ে এক শুভেচ্ছা প্রদান আলোচনা সভায় এসব কথা জানান প্রতিষ্ঠানটির সিইও তসলিম উদ্দিন খান। সিরাজগঞ্জে ডাক্তার ও ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রেসক্রিপশন পয়েন্ট সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে সভা অনুষ্ঠিত হয়। রোগীদের উন্নত মানের চিকিৎসা সহ অসহায়দের বিনামূল্যে সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন বক্তারা। এই ছিল সব খবর, সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।